আপনারা দেখলেন ভবানীপুরে পরাজয়ের মুখে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রলাপ। পরাজয়, একেবারে ভয়ঙ্কর পরাজয় অবশ্যম্ভাবী দেখে বিলাপের স্তর পেরিয়ে প্রলাপে পৌঁছে গেছেন মমতা, যে পশ্চিমবঙ্গের ১.৫ দশকের মুখ্যমন্ত্রী, সেটা স্পষ্ট হয়ে উঠেছে এই ছোট্ট ভিডিও ক্লিপটিতে। রাজনীতির ময়দানে জয় এবং পরাজয় একই মুদ্রার এপিঠ ওপিঠ, কিন্তু কিছু মানুষের কাছে ক্ষমতা যখন অভ্যাসে পরিণত হয় তখন পরাজয়কে মেনে নেয়ার মতো মানসিক সুস্থতা অবশিষ্ট থাকে না। ২০১১ সালে পালাবদলের নির্বাচনে বামফ্রন্ট ৬০টির মতো আসন পায়। ৩৪ বছরের রাজপাট ছেড়ে নেমে আসতে হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। বুদ্ধদেব ভট্টাচার্য কি পাগল হয়ে গিয়েছিলেন সেদিন? একদমই না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে আক্ষরিক অর্থে পাগল হয়ে গিয়েছেন, আর সেটা এমন স্তরে পৌঁছে গেছেন যে তিনি পাগলের মতো প্রলাপ বকতে শুরু করেছেন। নির্বাচনের ঢের আগে থেকেই আমরা দেখেছিলাম পরাজয়ের আশঙ্কা তাকে প্রায় ভেঙে ফেলেছে মানসিকভাবে। সেই মানসিক ভেঙে পড়ার ছাপ স্পষ্ট হয়ে উঠছিল তার শরীরে। আবল তাবল বকায় তার কুখ্যাতি বহুদিনের, ওই আপাং ঝাপাং এসবগুলো অনেক দিনের, তবু তার মধ্যে একটা চেনা প্যাটার্ন ছিল, মানে যে প্যাটার্নকে বলা হয় যাতে মাতাল তালে ঠিক, সেই প্যাটার্ন। কিন্তু সেই তালটাও কেটে যাচ্ছিল। খিস্তি খেউড় করা, সেটাও তার জনসংযোগের পরিচিত ছক, সেই ছকটিও ভেঙে চুরে যাচ্ছিল। পরিচিত উদ্ধত ভঙ্গি ছিল, চিৎকার ছিল, খেউড় ছিল। নরেন্দ্র মোদী, তারপর অমিত শাহ, যোগী, তাদের বিরুদ্ধে যেসব বাক্যবাণ তিনি ব্যবহার করেছেন সেগুলো তার আগের মতো নেই, কিন্তু যাকে বলে সেই ধার আর সেই ভার তার সেই হুঙ্কারের মধ্যে ছিল না, আক্রমণের মধ্যে ছিল না, কারণ সেই প্রতিজ্ঞাটাই ছিল না। পরিবর্তে তার শরীরী ভাষায় ফুটে উঠেছিল এক গভীর আশঙ্কার ছাপ, যেন তিনি আগেই দেখে ফেলেছেন দেয়ালে কি লেখা আছে। তিনি বুঝে গিয়েছিলেন বাংলার মানুষ এবার তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আর সেই ম্লান মুখ, সেই গুটিয়ে যাওয়া শরীরী ভাষা মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ পরাজয়ের পর এক চূড়ান্ত বিচার বুদ্ধিহীনতায় রূপ নিয়েছে। প্রলাপের শুরু, একেবারে শুরুতেই ভিডিওতে তিনি বলেছেন আমাকে লাথি মারা হয়েছে। এই কথাটা ভিডিওর শুরুতেই আমরা শুনতে পাচ্ছি। এটা একটা অদ্ভুত দাবি নয়? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি ১.৫ দশক ধরে ক্ষমতায় আছেন, তিনি জনসমক্ষে বলছেন মেরে কো লাথ মারা, অর্থাৎ তাকে লাথি মারা হয়েছে। একজন প্রশাসনিক প্রধানের মুখ থেকে এমন কথা বেরিয়ে আসছে, চিন্তা করা যায় ভারতের আর কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলতে পারেন? এই কথাটা কি আপনারা কেউ ভাবতে পারেন? পরাজয়ের গ্লানি ঢাকতে তিনি এতটাই মরিয়া যে সত্য মিথ্যার পার্থক্যটিকেও ভুলে গিয়েছেন। লাথি কি তার শরীরে লেগেছে, নাকি তার অহংকারে, তার অস্তিত্বে? কে মারল তাকে লাথি? কেন্দ্রীয় বাহিনী, নাকি তার কথায় কান ধরে উঠবোস করায় অভ্যস্ত এই রাজ্যের পুলিশ, যাদের নামের আগে পাকা হয়ে বসেছিল একটি বিশেষণ মমতার চটি চাটা পুলিশ? সেই পুলিশ কি আজ সময় পেয়ে, সুযোগ পেয়ে তাকে লাথি মেরেছে, নাকি তাকে লাথি মেরেছে এই রাজ্যের সাধারণ মানুষ? এই প্রশ্ন আজ বাংলার প্রতিটি কোণায় ধ্বনিত হচ্ছে। ক্ষমতার দম্ভ যখন ধুলোয় মিশে গেছে, তখন সাধারণ মানুষ এভাবেই তাদের পুঞ্জীভূত রাগ কি প্রকাশ করলো? ভোটের ফলে লাথি মেরেছে, এটা পরিষ্কার। কিন্তু বাংলার মানুষ অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এতটা নিচে নামেনি,
এতটা নিচে নামেনি যে তাকে সত্যি সত্যি লাথি মারবে। সিসিটিভি ও কাউন্টিং এজেন্ট নিয়ে তিনি তার পরাজয়ের পেছনে এক অজুহাত খাড়া করেছেন। অভিযোগটি চমকপ্রদ। তিনি বলেছেন, সিসিটিভি ফুটেজ সিসিটিভি অফ কর দিয়া এবং তার এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। মজার বিষয় হলো, পুরো নির্বাচন প্রক্রিয়া যেখানে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের স্বচ্ছ অথচ কড়া নজরদারিতে চলে, সেখানে একজন মুখ্যমন্ত্রী কিভাবে এমন বালখিল্য অভিযোগ করেন? তিনি দাবি করছেন তার এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু ভিডিওর আরেকটি অংশে তিনি বলছেন তিনি নাকি মাত্র 5 মিনিটের জন্য ঢুকেছিলেন এবং ডিও তাকে আশ্বাস দিয়েছিলেন যে সব ঠিকঠাক চলছে এবং তিনি দেখেও এসেছিলেন। এই পরস্পর বিরোধী বক্তব্যই প্রমাণ করে যে তার বিচার বুদ্ধি কতটা লোপ পেয়েছে। পরাজয়ের কারণ খুঁজতে গিয়ে তিনি এখন ভূতের ভয় দেখানোর মতো অবাস্তব গল্প ফাঁদছেন। এ সবই বিলাপ থেকে প্রলাপে পৌঁছে যাওয়ার লক্ষণ। ক্ষমতার দম্ভ চূর্ণ হতেই শ্রীমতীর মানসিক বিপর্যয় ঘটেছে। যারা মমতা ব্যানার্জির রাজনীতিকে কাছে থেকে দেখেছেন তারা জানেন তার রাজনীতি সবসময় ছিল বিরোধিতার উপর ভিত্তি করে, কিন্তু এবার তিনি নিজেই নিজের বিরোধিতায় নেমেছেন। নির্বাচনের আগে তার যে শরীরী ভাষা ছিল ম্লান, পরাজয়ের পর তা হয়েছে উন্মত্ত। বিজেপির জয়কে তিনি বলেছেন ভোট লুট, কিন্তু তিনি ভুলে গেছেন মানুষ যখন ভোট দেয় তখন তা লুট নয়, তা হলো জনাদেশ। এই জনাদেশকে সম্মান করার মতো ন্যূনতম সৌজন্য বোধটুকু তিনি হারিয়ে ফেলেছেন, কারণ তিনি তো লুট করেই এতদিন রাজত্ব করেছেন এই রাজ্যে। একেই কি বলে ক্ষমতার নেশা? মাথা থেকে মুকুট নেমে গেলে কি এভাবেই সাধারণ জ্ঞানটুকু হারিয়ে যায়? এভাবে প্রলাপ বকতে হয়? একজন মুখ্যমন্ত্রী, তখনও তিনি মুখ্যমন্ত্রী কারণ ভোটের ফল ফাইনালি প্রকাশ হয়নি, তিনি যখন রাস্তায় দাঁড়িয়ে বলেন তাকে লাথি মারা হয়েছে বা সিসিটিভি বন্ধ করে দেয়া হয়েছে অথচ কোনো প্রমাণ দিতে পারেন না, তখন তিনি কেবল নিজের নয় বরং গোটা রাজ্যের প্রশাসনিক কাঠামো, গোটা রাজ্যের মানুষকে অবমাননা করেন। আর একটু বলা যায় তিনি রাজ্যবাসীর যেটুকু মান সম্মান অস্মিতা ছিল সেটুকুও ধুলোয় ফেলে দিতে চাইছেন। পরাজয়কে বীরের মতো মেনে নেওয়ার পরিবর্তে তিনি বেছে নিয়েছেন কান্নাকাটি আর ভিত্তিহীন অভিযোগের রাস্তা। আর একেই বলছি বিলাপ থেকে প্রলাপ। তার এই আচরণ দেখে আজ বাংলার সচেতন সমাজ হাসছে। যে নেত্রী নিজেকে বাংলার মেয়ে বলে দাবি করতেন, ভবানীপুরের মেয়ে বলে দাবি করতেন, সেই নেত্রী বাংলা থেকে শেষ হয়ে গেছেন এবং ভবানীপুরে নিজের দুর্গে, নিজের গড়ে, নিজের বাড়িতে যেখানে তার জন্ম, সেখান থেকে তিনি হেরে গেছেন। এই হারের পর তার এই নোংরা অভিযোগ, কদর্য অভিযোগ বাংলার সংস্কৃতির যেটুকু অবশিষ্ট আছে এখনো তাকেও গুঁড়িয়ে দেয়। এটি কেবলই একজন ক্ষমতাচ্যুত শাসকের নিষ্ফল হাস্যকর আর্তনাদ। কয়েকদিন আগে একটি ভিডিও করেছিলাম, বলেছিলাম হেরে গেলেও হার স্বীকার করবেন না মমতা ব্যানার্জি, পদত্যাগপত্র দেবেন না রাজ্যপালকে, আঁকড়ে থাকবেন নবান্নের চেয়ার, পৌঁছে যাবেন আদালতে, চক্রান্তের গল্প ফাঁদবেন, জোর করতে গেলে নবান্নের 14 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ভয় দেখাবেন আর তার আত্মহত্যার জন্য দায়ী করে যাবেন নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে এবং জ্ঞানেশ কুমারকে। পরিস্থিতি, হাসবেন না, পরিস্থিতি সেদিকেই গড়াচ্ছে। এখনো কিন্তু তিনি পদত্যাগ করেননি এই মুহূর্ত পর্যন্ত, বরং খবর আজকেই আসছে
যে সুপ্রিম কোর্টে যাচ্ছেন তিনি নির্বাচনের রায় বাতিল করার দাবি নিয়ে। মানে এই নির্বাচন তিনি মানেন না। আনি মানি জানি না, এই নির্বাচন মানি না। ইতিহাস সাক্ষী আছে, ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু যারা ক্ষমতাকে পৈতৃক সম্পত্তি মনে করে তাদের পতন এভাবেই করুণ হয়। মমতা ব্যানার্জির এই ভিডিও ক্লিপটি কেবল একটি রাজনৈতিক অভিযোগের দলিল নয়, এটা একজন মানুষের মানসিক পতনের উদাহরণ। বিচার বুদ্ধি যখন লোপ পায় তখন বিলাপ প্রলাপে পরিণত হয়। পরাজয়ের অন্ধকার থেকে বাঁচার জন্যে তিনি মিথ্যার জাল বুনছেন। তাকে যে জাল তিনি বুনছেন সেটা তাকে আরো বেশি জনবিচ্ছিন্ন করে তুলছে, মানুষের কাছে হাসির খোরাক করে তুলছে। বাংলার মানুষ শান্তি চায়, তার এই প্রলাপ আর শুনতে চায় না। সময় এসেছে দম্ভের অবসান ঘটার। বিলাপ ছেড়ে যদি এই মহিলা আত্মসমালোচনা করতেন তবে হয়তো ভবিষ্যৎ কিছুটা উজ্জ্বল হতো, ফেরার পথ থাকতো। কিন্তু ক্ষমতা যার মাথায় চড়েছে, আর সেই ক্ষমতা রক্ষা করবার জন্য তিনি যে কোনো নোংরা কাজ করতে কোনোদিন পিছিয়ে আসেননি। জালিয়াতি করে নির্বাচন তাই করে গেছেন, সেই তাই করে ক্ষমতায় আছেন, নইলে 21-এই তার পতন হতো। ক্ষমতা যার মাথায় চড়েছে তার কাছে বিবেক আর বুদ্ধির আশা করাটাই ভুল। বোঝা যাচ্ছে বাঙালির আরো ক্ষতি না করে, বাঙালিকে সারা দেশের কাছে, সারা পৃথিবীর কাছে আরো হাসির পাত্র না করে তিনি শান্ত হবেন না। এমন মানুষ, তিনি যত বড় মুখ্যমন্ত্রী থেকে থাকুন, যত বছরের মুখ্যমন্ত্রী থেকে থাকুন, তিনি একটি বিশেষণেরই যোগ্য, তিনি একটি শব্দেরই যোগ্য, সেটা হলো ধিক্কার। ছি মমতা, ছি। ধন্যবাদ। এই মুহূর্তে আমার আলাপের বিষয় আবারও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। আলাপের বিষয়টা আমরা এভাবে বলতে পারি যে বিজেপির ভূমিধস বিজয়ে বাংলাদেশ ফ্যাক্টর কিভাবে কাজ করেছে। আমি আলাপের শুরুতে এক কথায় যদি বলি তাহলে পশ্চিমবঙ্গে এবার পশ্চিমবঙ্গ যেখানে উদার অসাম্প্রদায়িক রাজনীতির চর্চা করত, এবার হিন্দুত্ববাদের জয় জয়কার বা জয় হয়েছে, এটি একটা প্রধান ভূমিকা পালন করেছে। এবং এর পেছনে বাংলাদেশ, এই যে বাংলাদেশের গত প্রায় 2 বছরের রাজনৈতিক অস্থিতিশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিভাবে পালন করেছে আমরা পর্যায়ক্রমে আসছি। পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে 2026 এক অবিস্মরণীয় বছর হয়ে থাকবে, এতে কোনো সন্দেহ নাই। যে রাজ্য দীর্ঘ 34 বছর বামপন্থীদের দুর্গ ছিল, যে রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষ স্লোগানে উজ্জীবিত ছিল, সেখানে আজ গেরুয়া আবির। কিন্তু প্রশ্ন হলো, বামপন্থী ভাবধারার একটি রাজ্যে বিজেপির এই কালার রেভলিউশন বা ভোট বিপ্লব কিভাবে সম্ভব হলো? কেন কাজ করলো না মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী প্রকল্পগুলো? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই জয়ের কারিগর কেবল পশ্চিমবাংলার মানুষ নন, এর নেপথ্যে রয়েছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। আজ আমরা বুঝতে চেষ্টা করব কিভাবে বাংলাদেশের পরিস্থিতি পশ্চিমবঙ্গের নির্বাচনী সমীকরণকে আমূল বদলে দিল। পশ্চিমবঙ্গকে বলা হয় একটি রেড স্টেট বা বামপন্থী রাজ্য। 2011 সালে তৃণমূল ক্ষমতায় এলেও বাংলার রাজনীতির ধরন কিন্তু বাম ঘেঁষায় রয়ে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি সিঙ্গুর আন্দোলন থেকে শুরু করে টাটাদের তাড়ানো, বড় শিল্পের চেয়ে জনকল্যাণমূলক প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া, এসবকে অনেকেই লেফট অফ লেফট বা বামপন্থীদের চেয়েও বেশি বামপন্থী বলে মনে করতেন। এমন এক রাজ্যে হিন্দু মুসলিম মেরুকরণ করাও ছিল অত্যন্ত কঠিন কাজ, কিন্তু এবারের নির্বাচন সব হিসেব উল্টে দিল। আর এর প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং বিজেপি পরিচালিত অবৈধ অনুপ্রবেশকারী বয়ান।
5 আগস্ট 2024 বাংলাদেশের রাজনীতিতে আসে এক বড় পরিবর্তন। পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এর পরবর্তী সময়ে বাংলাদেশে হিন্দুদের উপর যে হামলা এবং অত্যাচারের খবর সামনে আসে তা পশ্চিমবঙ্গের মানুষের আবেগে চরম আঘাত হানে। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে অন্যায়ভাবে জেলে ভরে রাখা এবং বিশেষ করে 2025 সালের ডিসেম্বরের সেই ঘটনা, গার্মেন্টস কর্মী দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড, তাকে জীবন্ত পুড়িয়ে মারার খবর ছড়িয়ে পড়লে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে ক্ষোভে ফেটে পড়ে হিন্দু সন্ন্যাসী এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলো। পুলিশের সাথে আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধ বাধে। সেই সময় বিক্ষোভকারীদের একটি স্লোগান রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দেয়। এই পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ নয়, এরা বাংলাদেশের পুলিশ। গেরুয়া বসনধারী সন্ন্যাসীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনাকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীরা সাধারণ মানুষের কাছে মমতা সরকারের হিন্দু বিরোধী অবস্থান হিসেবে তুলে ধরতে সক্ষম হন। এই পরিস্থিতির পূর্ণ সুযোগ নেয় বিজেপি। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগ তোলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মদদে ভোটার তালিকায় 1,25,00,000 অবৈধ অনুপ্রবেশকারীর নাম রয়েছে। বিজেপি প্রচারের মূল অস্ত্র হয়ে দাঁড়ায় একটি ভয় যে ওপার বাংলার হিন্দুরা বিপন্ন আর এপার বাংলায় অবৈধভাবে ঢুকে মুসলিমরা জনবিন্যাস বদলে দিচ্ছে। শেখ হাসিনা শূন্য বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তাহীনতা এবং বর্ডারের ওপার থেকে অনুপ্রবেশের আশঙ্কায় মূলত বাংলার সেই পুরনো অসাম্প্রদায়িক রাজনীতির মোড়কটি ভেঙে চুরমার করে দেয়। হিন্দু মুসলিম বাইনারি বা মেরুকরণ হয়ে ওঠে ভোটের প্রধান ইস্যু। এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক ছিল মতুয়া ভোট ব্যাংক। হরিচাঁদ ঠাকুরের অনুসারী এই নমশূদ্র সম্প্রদায় পশ্চিমবঙ্গের অনেকগুলো আসনের ভাগ্য নির্ধারণ করে। অনেকেই ভেবেছিলেন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া বা এসআইআর নিয়ে বিভ্রান্তির কারণে মতুয়ারা হয়তো বিজেপির থেকে মুখ ফিরিয়ে নেবে, কিন্তু বাস্তবে দেখা গেল ঠিক উল্টোটা। কেন মতুয়ারা সব ভুলে বিজেপিকেই বেছে নিল? কারণ বাংলাদেশে শেখ হাসিনা পরবর্তী হিংসা তাদের পূর্বপুরুষদের উপর হওয়া ধর্মীয় নির্যাতনের স্মৃতি মনে করিয়ে দিয়েছে। তারা নিজেদের কেবল একটি নিম্নবর্ণের গোষ্ঠী হিসেবে নয়, বরং নির্যাতিত হিন্দু উদ্বাস্তু হিসেবে দেখতে শুরু করেছে। এমনকি যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার আশঙ্কা ছিল, তারাও এই আশায় বিজেপিকে ভোট দিয়েছে যে একটি হিন্দুত্ববাদী দলই কেবল তাদের নাগরিকত্ব এবং স্থায়ী ঠিকানার নিরাপত্তা দিতে পারে। মতুয়া সম্প্রদায় সম্পর্কে বলতে হয় যে মতুয়া সম্প্রদায়ের শেকড় হলো বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে। বলা যায় এই ওড়াকান্দির হরিচাঁদ ঠাকুরের অনুসারীরাই আজকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে আছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে তাদের প্রভাব এতটাই, পশ্চিমবঙ্গে প্রায় 1.5 থেকে 2 কোটি এই মতুয়া সম্প্রদায়ের জনগোষ্ঠীর বসবাস এবং আসন প্রতি 20 থেকে কোনো কোনো আসনে 40% পর্যন্ত তারা ভোটের প্রভাব রাখেন। আরেকটি জিনিস আপনাদের মনে করিয়ে দেওয়া দরকার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে এসেছিলেন সর্বশেষ, এবং এই সফরে এসে তিনি গোপালগঞ্জের কাশিয়ানীর ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের যে আদি ভূমি সেই ভূমি সফর করতে ভোলেননি কিন্তু। এবং এই সফরের মূল উদ্দেশ্যই ছিল আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট এবং ভোট ব্যাংক। এবং এই ঘটনাগুলোর প্রেক্ষিতে মতুয়া সম্প্রদায় বলা যায় একচেটিয়া বিজেপির ভোট ব্যাংক ভর্তি করে দিয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে বহুত্ববাদের কথা আমরা বলতাম, বাংলাদেশের পরিস্থিতি তাকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। প্রতিবেশী দেশের অস্থিতিশীলতা বিজেপির হাতে এমন এক রাজনৈতিক অস্ত্র তুলে দিয়েছিল যা বাংলার দীর্ঘদিনের বামপন্থী বা জনকল্যাণমুখী রাজনীতির দেওয়া দেয়াল ভেঙে দিতে সক্ষম হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বনাম বিজেপির অস্তিত্বের লড়াইয়ে এই যুদ্ধে শেষ পর্যন্ত জয় হলো বিজেপির বাংলাদেশ ফ্যাক্টরের। বাংলাদেশের প্রতিটি ঘটনার প্রতিদ্বন্দ্বী আজ পশ্চিমবাংলার ব্যালট বাক্সে শোনা গেছে। পশ্চিমবঙ্গের এই নতুন রাজনৈতিক মোড় আগামীর ভারতকে কোন পথে নিয়ে যায় সেটা এখন দেখার বিষয়। সবচেয়ে বড় কথা, শুভেন্দু অধিকারী যিনি সম্ভাব্য মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি গতকাল তার ভবানীপুর আসনে
নির্বাচনী ফলাফল পাবার পর একটা কথা বলেছেন যে হিন্দুত্ববাদের জয় হয়েছে। আমি এটিকে তিনি যে খুব বাড়িয়ে বলেছেন, মিথ্যে কথা বলেছেন তা নয়। হিন্দুদের মধ্যে যে একটা বিভেদ ছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা বামফ্রন্টে ভোট কিংবা অন্যান্য শিবিরে যে ভোট, সেই বিভেদগুলা অনেকটা উবে গেছে। উবে যাবার কারণে ঐক্যবদ্ধভাবে হিন্দুত্ববাদের পক্ষেই পশ্চিমবাংলার জনগণ ভোট দিয়েছে। সার্বিকভাবে মুদ্রা কথা যদি বলি, যে বাংলাদেশে যে হিন্দু নির্যাতন, হিন্দুদের ওপর যে অত্যাচার, এর একটা বড় ধরনের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হিন্দুদের ঐক্যের জন্য। সার্বিকভাবে আমরা বলতে পারি যে হিন্দু ঐক্যই বিজেপিকে এই বিশাল জয় এনে দিয়েছে। এখন এই জয় কোন পথে নিয়ে যায় পশ্চিমবাংলা কিংবা বাংলাদেশকে বা পুরো ভারতবর্ষকে, সেটাই এখন দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।